সকালবেলা উঠেই ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে রওনা করলাম হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো যাবার সময় এয়ারপোর্টে এন্ট্রি করার সময় যে সিনারিগুলো আপনার চোখে বাঁধবে সেগুলো আসলেই অনেক মনোমুগ্ধকর এবং আপনাকে আসলেই বিস্মিত করবে। আপনি যখন কষ্ট হলেও বলতে হচ্ছে, আপনি যখন আমাদের ঢাকার পরিবেশের এয়ারপোর্টের পরিবেশটা দেখবেন আর দিল্লির এটা দেখবেন, তখন আপনার পুরো মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। আসলে সব কিছুর উন্নতি হলেও আমাদের কিছু কিছু পয়েন্ট, যে জায়গা থেকে আমাদের দেশের ভাবমূর্তি রক্ষা হয়, ক্ষুণ্ণ হয়, সেই জায়গাগুলোতে আমাদের উন্নয়নের অনেক কমতি রয়েছে। তো আমি যেতে যেতে যতটুকু পারছিলাম দেখাচ্ছিলাম, এবং বিশেষ করে মোবাইলে যতটুকু দেখা যাচ্ছে ক্লিয়ার, এর থেকেও খালি চোখে আরও ক্লিয়ার, আরও সুন্দর দেখায়। এবং এখানে 24 ঘন্টায় আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতে থাকে, এতটা ক্লিন অ্যান্ড নিট। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের ইন্ডিয়ার ডোমেস্টিক এয়ারলাইন এয়ার ইন্ডিয়া সাধারণত টার্মিনাল 3 থেকেই পরিচালনা করে। তো আমি অলরেডি আস্তে আস্তে চলে আসার পরে বাদবাকি যে প্রসেসগুলো সেগুলো আমাকে কমপ্লিট করে দেন ফ্লাই করতে হবে। ফাইনালি চলে আসলাম টার্মিনাল 3-তে। এখন যাবো চেক ইনের জন্য। এই ক্লিপটাতে আমি আসলে আপনাদেরকে ডোমেস্টিক এয়ারলাইনের ওদের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করছিলাম, বাইরের পরিবেশটা কেমন থাকে। তো দেখতেই পাচ্ছেন খুবই সাজানো গুছানো। আচ্ছা, গেট থেকে ভিতরে ঢুকে আমি মোটামুটি এয়ারপোর্টের এই পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আমি যদিও এখানে আগেও এসেছি 2-3 বার, তো কখনো ভিডিও করা হয়নি। তো এটা আসলে অনেক সুন্দর একটি জায়গা। হ্যাঁ, তো সবাই বোর্ডিং পাসের জন্য অপেক্ষা করতেছিল, আমিও লাইনে দাঁড়িয়েছিলাম। মোটামুটি অল্প সময়ের মধ্যে আমি আমার বোর্ডিং পাসটা হাতে পেয়ে যাই। তো বোর্ডিং পাসটা হাতে নিয়ে আমি ফাইনাল সিকিউরিটি শেষ করে সরাসরি চলে গেলাম ভিতরে, এবং এখানে যে পরিবেশটা সেটা অনেক উপভোগ করতেছিলাম। আপনি এখানে খুব ইজিলি কয়েক ঘন্টা কাটাই দিতে পারবেন ঘুরতে ঘুরতে, এবং এটা বিশাল বড় একটা এরিয়া। হ্যাঁ, এখানে আসলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর, এবং 24 ঘন্টায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা এখানে কাজ করে আমি যতদূর দেখেছি। তো আমার গেট ছিল 34 নাম্বার। আমি আস্তে আস্তে 34 নাম্বার গেটের দিকে যাচ্ছিলাম, এবং যাবার সময় যেটা হয়, ফ্ল্যাট লিফটের যে ব্রাশ থাকে পাশে, ওইটার সাহায্যে আমি আমার জুতাটা পরিষ্কার করতেছিলাম। আপনি এখানে জুতায় ময়লা থাকলে ধরলে অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে, সুন্দর একটা ট্রিক্স। হ্যাঁ, আমি সবসময় এটা করি। তো এভাবে করতে করতে চলে আসলাম আমার 34 নম্বর গেট। তার মানে আমার এখন কোনো প্যারা নাই। প্লেনে উঠে আমি জাস্ট অবাক হয়ে যাই যে এত বড় প্লেন। এখানে আজকে প্রায় 700-800 প্লাস যাত্রী ছিল। আমার লাইফে ওঠা সব থেকে বড় বিমান ছিল এটি। তো অনেক ভালোই লাগছিল। তো সিটে বসেই দেখি যে একটা হেডফোন রাখা এবং সামনে বড় একটা এলইডি। তার মানে বুঝতে পারলাম মুভি দেখতে দেখতে আজকে একটা ভালো সময় কাটবে। তো হেডফোনটা খুলে নিলাম, খুলে নিয়ে মোটামুটি একটা মুভি সিলেক্ট করলাম। ডিজনির মোয়ানা মুভিটা দেখতে থাকলাম। তো দেখতে দেখতে মোটামুটি ভালোই সময় কাটছিল। তো এর ভিতরে এখনো কিন্তু প্লেন স্টার্ট হয়নি, ঠিক আছে। তো এর ভিতরে প্লেনটা ছেড়ে দিল। ছাড়ার পরে যেটা হলো, আমি আমার লাইফের সব থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স নিলাম। আসলে ফ্লাইটের সামনে এবং পিছনে 2টা ক্যামেরা লাগানো ছিল, যেটার সাহায্যে লাইভ ফ্লাইট টেক অফ দেখা যাচ্ছিল এই আপনাদের এলইডিতেই। তো আসলে এই জিনিসগুলো আসলে নিচে বসেও দেখার সিস্টেম নাই, ফ্লাইটে বসেও দেখার সিস্টেম নাই যদি না ক্যামেরা থাকে। তো দেখেন কি সুন্দরভাবে ফ্লাইটটা টেক অফ করতেছে। এটা আসলে খুব মনোমুগ্ধকর ছিল, এই জন্য আমি ভিডিওটা করেছি নর্মালি। তো ফ্লাইট কিন্তু উঠতেছে। আমি ফ্লাইটের উপরের অংশ নিচের অংশ 2 অংশই বারবার পরিবর্তন করে দেখানোর চেষ্টা করতেছিলাম, আসলে ভালো লাগতেছিল। তো এভাবে করে ফ্লাইটটা একটা সময় তার নির্দিষ্ট উচ্চতা এবং নির্দিষ্ট গতিতে গিয়ে থামে। তো আজকে আমার আসলে উইন্ডো পাশে সিট ছিল না, যে কারণে একটু সমস্যা হয়েছিল। তো ইতিমধ্যে খাবার চলে আসলো। তো খাবার হিসেবে ওরা যেটা দিছে, আসলে ওদের বলে কথা না, দুনিয়ার সব ফ্লাইটেই আমার মনে হয় ওদের খাবারগুলো একটু অন্য ধরনের স্বাদ থাকে, মানে যেগুলো আপনাকে সবসময় মুগ্ধ করবে। মানে ফ্লাইটের ভিতরের খাবারের যে স্বাদ, এই স্বাদটা আপনি
কোথাও পাবেন না। এরপর আমি একটা বাস্তবতার শিকার হই, সেটা হচ্ছে আমাদের পৃথিবীর যে গোল একটা কার্ভ, হয়তো আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে দেখেন যখন প্লেয়ারটা 27,000 উপরে ছিল, 27,000 ফুট উপরে ছিল, তখন কিরকম একটা কার্ভ শেপ ছিল। তো এরপরে আমরা রাজীব গান্ধী এয়ারপোর্টে চলে আসি। তো আমি ভাবলাম যে ল্যান্ডিংটাও আমি ভিডিও করি। তো ল্যান্ডিংটাও দেখা যাচ্ছিল এলইডি ইয়াতে, দেখেন ফ্রন্ট টেল দুইটাই ক্যামেরায় অ্যাক্টিভ ছিল। তো আস্তে আস্তে ও হচ্ছে ল্যান্ডিং রোডের দিকে যাচ্ছিল। তো এই জিনিসটাও অনেক সুন্দর ছিল। অলরেডি আমরা হায়দ্রাবাদের আকাশে এবং হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কিছুটা দূরে ছিলাম। অলরেডি অনেক নিচে নেমে গেছিল এই সময় ফ্লাইট। তো দেখতে থাকি। দৃশ্যগুলো আসলেই অসাধারণ লাগতেছিল। আমি মনে করি সবারই একবার প্লেনে ওঠা উচিত এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। আসলে আমাদের ডোমেস্টিক ফ্লাইটের ভাড়া কিন্তু অত বেশি না আপনারা যেটা মনে করেন। আর একজন বাংলাদেশের নাগরিক বা যে দেশের নাগরিক হোক না কেন, হন না কেন আপনি কিন্তু খুব সহজেই বিমানে চড়তে পারেন। তো যাই হোক, আমরা কিন্তু দেখতে পাচ্ছেন মানে এই মুহূর্তে খুব সুন্দর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এইখানে প্লেনের চাকা যখন রোডকে টাচ করবে তখন একটা বড় জোরে একটা ধাক্কা দিবে, দেখেন ধোঁয়াও বের হয়ে যাবে হয়তো। হ্যাঁ দেখেন ধোঁয়ার মতো বের হয়ে গেছে। মানে কি একটা, মানে এই ল্যান্ডিংটা কিন্তু খুবই কঠিন একটা বিষয় যে কোনো পাইলটের জন্যই। তো চলে আসলাম রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো মূলত আজকের ভিডিওতে আমি বলতে পারি যে দিল্লি টু হায়দ্রাবাদ ট্যুরের আমার সাথে যেটা যেটা হয়েছে বা আমি যেসব এক্সপিরিয়েন্স নিয়েছি সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করেছি। তো এভাবে করে আস্তে আস্তে আমাদের টার্মিনালে প্লেন পৌঁছে যায়। তারপরে প্লেন যখন থেমে যায় তখন আমি এই ভিডিওটা শ্যুট করেছি মোটামুটি এখানের পরিবেশটা দেখানোর জন্য। তারপর রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে আশেপাশের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করলাম। এবং এয়ারপোর্টের ভিতরে ঢুকে এর ভিতরের দৃশ্যটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। ইন্ডিয়ার সবগুলো এয়ারপোর্টে আমি দেখেছি, আপনাকে এর মানে সৌন্দর্য, এর যে সাজানো গুছানো যে একটা ডিজাইন আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। কনভেয়ার বেল্টে যখন আমার এই ব্যাগটা আসে, তো আমি ব্যাগটা নিয়ে বের হয়ে যাই। তো হায়দ্রাবাদ সিটি আমার কাছে একেবারেই নতুন। তো নতুন হিসেবে আমি যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে ইন্ডিয়াতে চলাফেরার, তো আমার কাছে অতটাও সমস্যা হয় না। তো এই ছিল আজকের ভ্লগ। আর যে খাবারটা দেখতে পাচ্ছেন, এরকম বিখ্যাত কিছু খাবার আছে, এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিত বলবো। আমার মনে হয় খাবারগুলোর কথা শুনলে আপনাদের মানে একবার হইলেও হায়দ্রাবাদ আসতে হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।